হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে পড়াশোনা করব। তো আগের ক্লাসে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকের ক্লাসের শুরুতে একটা কোশ্চেন দিয়ে শুরু করি। কোশ্চেনটা হচ্ছে যে নিউটনের প্রথম সূত্রে আমাদের কোন জিনিসটার আহ, ধারণা পাওয়া যায়। এই জিনিসটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। অর্থাৎ নিউটনের প্রথম সূত্রে আমরা কোন জিনিসটার সম্পর্কে ধারণা পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে পড়াশোনা করব। তো এখানে কিছু এমনিতেই ঘটনা দেওয়া আছে, তোমরা এগুলো পড়লেই বুঝতে পারবা। এগুলো আমি পড়াচ্ছি না, আমরা সরাসরি একদম দ্বিতীয় সূত্রে চলে যাই। তাহলে এখানে কি বলছে দেখো, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আর একটা হচ্ছে প্রযুক্ত বল। অর্থাৎ কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। আচ্ছা, চলো এই জিনিসটা আমরা একটু ইলাবোরেটলি বুঝে আসি। আচ্ছা, মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর ধরলাম হচ্ছে আমি এম, আর এই বস্তুটা যে বেগ নিয়ে চলতেছে এটা ধরলাম হচ্ছে ইউ বেগ। তো আমি মনে করো এখান থেকে একটা বল প্রয়োগ করলাম এর পরিমাণ। তাহলে বল প্রয়োগ করার ফলে কি হবে, এখানে যে আগে যে বস্তুটার বেগটা ছিল এই বেগটা কিন্তু বৃদ্ধি হবে। ধরে নিলাম যে এই বেগটা এখন বৃদ্ধি পেয়ে ভি বেগ হলো, আর এখানে ভর যা ছিল তাই আছে। ঠিক আছে। তাহলে আমাদের আগে যে এটার ভরবেগটা ছিল, আমাদের ভরবেগ কাকে বলে? আচ্ছা, আমি যদি ভরবেগের সংজ্ঞা দিতে চাই তাহলে ভরবেগের সংজ্ঞা হচ্ছে যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আর এই যে প্রযুক্ত বল কাকে বলে এই সংজ্ঞাটা আমি এখন দিচ্ছি না, তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই করে রাখবা, তাহলে ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে। তাহলে আমাদের ভরবেগ কাকে বলে? যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ যদি বের করি তাহলে এম ইন্টু ইউ। আর এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে শেষ ভরবেগ হবে ভর গুণন বেগ। তাহলে এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে আমাদের বলছে যে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে পরিবর্তনটা যদি আমি বের করি তাহলে হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ এম ভি মাইনাস আদি ভরবেগ হচ্ছে এম ইউ। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। আর এখানে আমাদের যে সূত্রে সেটা বলা ছিল যে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে কোনো কিছুর হার যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের টি দ্বারা ভাগ দিতে হবে, মানে সময় দ্বারা ভাগ দিলে আমরা কি হারটা পেয়ে যাবো। বলছে যে এটা ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে আমাদের এফ পরিমাণ বল প্রয়োগ করছে, এই এফ পরিমাণ বলের সমানুপাতিক হচ্ছে এটা। তাহলে সূত্র আমাদের যেটা বলছে তার গাণিতিক রূপ হচ্ছে এটা, যে উপরেরটা হচ্ছে ভরবেগের পরিবর্তন আর সময় দ্বারা যদি ভাগ দেই তাহলে ভরবেগের পরিবর্তনের হার পাইলাম। সেটাই বলছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু সিম্পলিফাই যদি করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমরা এম কমন নিতে পারি। তাহলে এম যদি কমন নেই তাহলে এখানে ভি মাইনাস ইউ, আর এখানে যে টিটা আছে আমি টিটা এর সাথে দিই। তো এখানে যে টিটা ছিল টিটা ভাগাকার আছে, এর জন্য আমি টিটা এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের কি হলো, এই অংশটা আছে যে ভি মাইনাস ইউ বাই টি, আমরা জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র, ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের এতটুকু যে জায়গা আছে এটার বদলে আমি লিখতে পারবো এ। তাহলে এখান থেকে লিখতে পারবো এফ ইজ প্রপোর্শনাল এম ইন্টু এ। ঠিক আছে, এই যে এটার বদলে আমি এ লিখতে পারবো। তো এখানে আমাদের যে সূত্রটা এখন আছে সমানুপাতিক আকারে, আমি এটা সমান চিহ্ন আকারে যদি লিখি তাহলে কি হবে, যে এই সমানুপাতিক উঠায় দিয়ে আমি একটা সমান চিহ্ন দিলাম। তাহলে এই সমানুপাতিক উঠাইতে গেলে এখানে আমাদের সমানুপাতিক একটা ধ্রুবক অ্যাড করতে হবে। তাহলে আমি ধ্রুবকটা ধরে নিলাম হচ্ছে কে। তো আমাদের তাহলে এখন যে সূত্রটা আসলে এফ ইজ ইকুয়াল টু কে এম এ। আচ্ছা, আমি এখান থেকে চাচ্ছি যে বলের যে মানটা আছে সেই মানটা বের করতে। তো আমাদের যে এই বলের মানটা যদি ফিক্সড একটা মান বের করতে চাই, এর জন্য আমাদের কে এর যে মানটা আছে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এই কে এর মানকে ওয়ান ধরে নিলাম। তাহলে ওয়ান যদি এখানে লিখি তাহলে ওয়ান আর থাকতেছে না। তাহলে এফ ইজ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এই যে জিনিসটা আছে এটা পুরোপুরি ঠিক বলা যায় না, কারণ এখানে যে এফটা আছে এই এফটাকে আরো ভালো করে যদি লিখতে চাই আমি লিখতে পারবো যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ। অর্থাৎ এখানে যদি দুইটা বল কাজ করে তিনটা বল কাজ করে তাহলে সবগুলা বলের সামেশনটা নিতে হবে, অবশ্যই ভেক্টর সামেশনটা নিতে হবে। আচ্ছা, এটা যদি আমি এমনিতেই ভালো করে আরেকটু বুঝাইতে যাই যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি, তাহলে মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে আমাদের এদিকে এফ ওয়ান পরিমাণ বল প্রয়োগ করতেছি আর এদিকে মনে করো যে এফ টু পরিমাণ বল প্রয়োগ করতেছি। এরপরও বস্তুটা এদিকে এগিয়ে যাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে এফ ওয়ান এর মানটা অনেক বেশি, এফ টু এর মানটা ছোট। এর জন্য কি এই বস্তুটা এদিকে কি এগিয়ে চলতেছে, মনে করো যে এ ত্বরণে চলতেছে। তাহলে এটার আমাদের যদি সূত্র এইভাবে লিখতে যাই তাহলে কি হবে, আমাদের যে কোনো একটা এফ এর মান পজিটিভ ধরে নিতে হবে। বল যেহেতু ভেক্টর রাশি এটার মধ্যে একটা পজিটিভ ধরে নিতে হবে। তো আমি চাচ্ছি যে এই যে বলটা আছে এফ ওয়ান এর দিকটাকে পজিটিভ ধরে নিলাম,
তাহলে এটা যদি পজিটিভ ধরি তাহলে এটা কিন্তু এমনিতে আমাদের মাইনাস ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তাহলে আমাদের এখন সূত্রটা আসবে কি? সূত্র আসবে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে হবে কি এফ ওয়ান মাইনাস এফ টু ইজ ইকুয়াল টু হবে এম এ। ঠিক আছে, এরকম ভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের এরকম ভাবে অনেক জিনিসই চলে আসবে। যেমন এমনিতেই মূল যে জিনিসটা আমাদের আসবে সেটা হচ্ছে আমরা এদিকে একটা বল প্রয়োগ করি, আর এদিকে আমাদের ঘর্ষণ বল কাজ করে, যেটা হচ্ছে আমাদের এফ কে। তাহলে এখান থেকে আমাদের ওই ক্যালকুলেশন গুলো আসবে যে এফ মাইনাস হচ্ছে এফ কে ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই সূত্র দিয়ে আমাদের অনেক ম্যাথ আছে, আমরা যখন ম্যাথ গুলো করবো তখন আসলে বুঝতে পারবো। আচ্ছা, আশা করি এখানকার নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে এটা আমি ভালো মতো বোঝাতে পারছি, এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে এই যে আমি ভেক্টর চিহ্নগুলো দেয়নি, অবশ্যই ভেক্টর চিহ্নগুলো দিতে হবে, কারণ হচ্ছে যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, এর জন্য আমাদের ভেক্টর চিহ্ন দিতে হবে, অর্থাৎ ভি দিয়ে এরকম করে কি উপরে একটা করে তীর চিহ্ন দিতে হবে, ভেক্টর চিহ্ন। আচ্ছা, আমরা এখান থেকে যে সূত্রটা পেলাম এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা এখান থেকে পেলাম হচ্ছে বল। তাহলে আমরা যদি একক নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে আমরা জানি যে বলের একক হচ্ছে নিউটন। আর যদি মাত্রা নির্ণয় করতে চাই তাহলে মাত্রা হচ্ছে এল টি, এম এল টি ইনভার্স টু, এম এল টি, টি হবে এটা। তাহলে এটার মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। তাহলে এটা একটু মনে রাখতে হবে, আমাদের এমসিকিউ তে আসতে পারে যে বলের মাত্রা কি আর হচ্ছে বলের একক কি। একক হচ্ছে নিউটন আর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। ঠিক আছে, এগুলো আমরা তোমরা একটু ভালো মতো বুঝলেই, মানে যদি এগুলা এর মাঝে যে এগুলা বলা আছে এগুলো তোমরা একটু পড়লেই আশা করি বুঝতে পারবে। আর যদি কোনো বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, তাহলে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে যে 5 কেজি ভরের একটি বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো। তাহলে কোশ্চেন অনেক কটা দেওয়া আছে। এই নাম্বার কোশ্চেন হচ্ছে বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত। তাহলে আমাদের এখান থেকে ত্বরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে আমাদের ত্বরণের মানটা বের করতে হবে, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই এম। তাহলে এখানে এফ এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 100 নিউটন, আর ভর এম এর মান দেওয়া আছে হচ্ছে, তাহলে এখানে আমাদের ভর এম এর মান দেওয়া আছে হচ্ছে 5 কেজি। তাহলে আমাদের এখানে যদি মান বসাই তাহলে 100 ডিভাইডেড বাই 5, তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। তো এরপর দেখো বলছে কি, এরপর হচ্ছে বি কোশ্চেনে বলছে যে 10 সেকেন্ড পরে বেগ কত হবে। তাহলে আমাদের বেগের সূত্রটা লিখতে হবে, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর এখানে একটা জিনিস বলছে দেখো, যে স্থির বস্তু, তাহলে স্থির বস্তু মানে ইউ ইজ ইকুয়াল টু হবে এখানে জিরো। তাহলে এখানে ইউ এর মান যদি আমরা জিরো বসাই দেই, তারপর এ ইন্টু টি, তাহলে এখানে এ এর মান কত, এর মানে যেমন এখন একটু আগে বের করলাম 20, তারপর যে টি এর মান এখানে বলছে যে 10 সেকেন্ড পরে, এর জন্য এখানে টি এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে ওই গাড়িটার যে বেগ হবে, বা ওইখানে বস্তু বলছিল যে বস্তুর বেগ হবে সেটা হচ্ছে কত, 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে, এখানে বলছে যে 20 সেকেন্ড পরে বেগ কত হবে। তো এখানে এই 20 সেকেন্ড পরে বেগটা নির্ণয় করতে গেলে আমাদের এখানে একটু ওই প্রথম যে লাইনটা আছে এটা ভালো মতো বুঝতে হবে। এখানে বলতে কি, 5 কেজি ভরে একটি বস্তুর উপর এত নিউটন, 100 নিউটন 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো। তার মানে এই 10 সেকেন্ড পর্যন্ত তার এই যে বলটা ছিল সেটা প্রয়োগ করছে, এই 10 সেকেন্ড পর আর সে বল প্রয়োগ করে। মনে করো যে একটা বস্তু যদি তুমি ঠেলে নিয়ে যাচ্ছ, সেটা তুমি 10 সেকেন্ড পর্যন্ত ঠেললা, 10 সেকেন্ড পর্যন্ত ঠেলার পর আর ঠেলা নেই, ওটা তুমি হাত ওখানে সরাই নিছে। তাহলে এই জিনিসটা এখানে বলা আছে, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে কি 20 সেকেন্ড পরে বেগ কত হবে। তো তাহলে মনে করো যে প্রথমে বেগটা কম ছিল, তুমি যখন ঠেলছো আস্তে 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 আমাদের কি বেগটা বৃদ্ধি পেয়েছে, দেখুন যেহেতু কিনা বল তুমি প্রয়োগ করছো। তাহলে যখন বল আর প্রয়োগ করো না তখন কিন্তু আর এই বস্তুর বেগ বাড়বে না, তখন সেটা সমবেগে চলবে। ঠিক আছে। তার মানে প্রথমে বেগটা ছিল হচ্ছে জিরো, তুমি বল যখন প্রয়োগ করছো সেটা আস্তে আস্তে এই 10 সেকেন্ড যখন গেছে, এই 10 সেকেন্ড পরে আমাদের বেগটা পাইছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে পাইছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এরপর বল প্রয়োগ করা হয়নি, ঠিক। বল যদি প্রয়োগ না করি তো সেটা কি সমবেগে চলবে। তাহলে এখানে তোমার এই 10 সেকেন্ড পরে যে 20 মিটার পার সেকেন্ড বেগ হয়েছিল সেটা বিশ বিশ সেকেন্ড পরেও তার ওই বেগটা 20 মিটার পার সেকেন্ডই থাকে। কেন? কারণ এখানে আমাদের যে বল বল প্রয়োগ করা হয়নি, এর জন্য বেগেরও পরিবর্তন হয়নি। ঠিক আছে। মানে মেইন কথা হচ্ছে যে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, 10 সেকেন্ডে আমাদের বেগ হয়েছে 200 মিটার পার সেকেন্ড। এরপর আর বল প্রয়োগ করা হয়নি। আর তোমাকে যদি বলতো 100 সেকেন্ড, ওই 100 সেকেন্ড পরেও আমাদের বেগ ওই 200 মিটার পার সেকেন্ডেই থাকতো। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটা বুঝছো। তারপর এখানে পরবর্তী কোশ্চেনে বলছে যে 20 সেকেন্ড সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে সেই জিনিসটা এখন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি এই গ্রাফটা যদি এরকমই দেখাই, যে প্রথমে যে গ্রাফটা ছিল সেটা কি, যে আমাদের আহ সরল লেখা হবে, বাট এটা তির্যক। কেন? কারণ এখানে বল প্রয়োগ করেছে, এখানে ত্বরণ করছে। তারপর আর ত্বরণ ঘটে নাই, সেটা কি আমাদের সমবেগে চলছে। তার মানে এখানে দুইটা আলাদা আলাদা কেস আছে। এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এখানে ত্বরণ আছে, এখানে বল প্রয়োগ করা হয়নি, এটা সমবেগে চলছে। তো আমাদের এই দুইটা জিনিস আমরা একবারই বের করতে পারবো না, আমাদের আলাদা আলাদা করেই বের করা লাগবে।
তাহলে এটা হচ্ছে আমাদের S1 ধরলাম, আর এটা হচ্ছে আমাদের S2। তাহলে প্রথমে আমাদের এই দূরত্বটা অতিক্রম করতে হবে, যে যতটুকু ত্বরণ বা বল প্রয়োগ করা হয়েছে ততটুকুর একটা দূরত্ব পাবো। তারপর বল প্রয়োগ করার যখন ছেড়ে দিছে এরপরে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে S2। তাহলে S1 এর মধ্যে কিভাবে বের করতে পারবো? তাহলে S1 এর মধ্যে আমাদের এখানে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে যদি বল থাকে, যেখানে ত্বরণ থাকে, তখন আমাদের সূত্রটা হবে S is equal to ut plus half at স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণ, যখন ত্বরণ থাকবে তখন আমরা এই সূত্রটা লিখবো যে S is equal to ut plus half at স্কয়ার। তারপরে যে অংশটা আছে এটা সমবেগে চলছে, তাহলে এখানে কোনো বেগ নেই, তাহলে এখানে আমাদের S এর সূত্র হবে, আচ্ছা এটা S1 দেই, এটা S2 দেই, তাহলে S2 এর সূত্র হবে S is equal to vt, কারণ এটা তো সমবেগে। তাহলে এখন আমাদের এখানে যে মানগুলো আছে মানগুলো লিখলেই হবে। আচ্ছা আমি এখানে সূত্রটা একটু ভুল লিখছি, এখানে হাফ এ টি স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখবে যে প্রথম যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড কিভাবে গেছে সে ত্বরণে গেছে, তার জন্য প্রথম 10 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব হবে S1 is equal to ut plus half at স্কোয়ার। তাহলে ইউ এর মানটা 0, তার মানে এটার পুরোটার মান আমাদের 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র হাফ at স্কোয়ার থাকবে, তাহলে হাফ এর মান আমাদের 20 বের করছিলাম, আর টি এখানে প্রথম 10 সেকেন্ডে, এর জন্য টি এর মানটা বসাই দিলাম হচ্ছে যে 10। তাহলে এখান থেকে পাচ্ছি হলো 1000 মিটার। তারপর এরপর এর মানে আমাদের 20 সেকেন্ডে বের করতে বলছে, আমরা 10 সেকেন্ডে বের করলাম। এর পরবর্তী যে 10 সেকেন্ড আছে এই 10 সেকেন্ড সমবেগে চলছে, তাহলে এস ইজ ইকুয়াল টু কি ভিটি। তাহলে ভি এর মান যে আহ 10 মানে 200, 10 সেকেন্ডের পরের যে বেগটা পাইছিলাম সেটাই তো আমাদের সমবেগ। তাহলে এটার মান পেলাম হচ্ছে 20, 200, আর এটা হচ্ছে 10, তাহলে গুণ করলে হচ্ছে 2000। তাহলে মোট যদি আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি তাহলে 1000 প্লাস 2000, তাহলে এখান থেকে পাচ্ছিল 3000 মিটার। তাহলে এটাকে আমরা 3 কিলোমিটার লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তবে এর পরবর্তী যে কোশ্চেনটা ছিল এখানে বলছে কি দেখো যে বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখো, তারপরে আমাদের বেগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ আঁকতে হবে। তাহলে এটা যে এটাই গ্রাফ, মানে আমি যেটা আঁকাইছিলাম এটাই, এই গ্রাফটা আঁকাইতে হবে। যে প্রথমে আমাদের কি একটা ত্বরণে চলতেছিল, পরটুক সমবেগে চলতেছে, ঠিক আছে, এটা আঁকালেই হয়ে যাবে। দেখো এখানে গ্রাফটা তাই দেওয়া আছে, এদিকে আমাদের টি দেওয়া আছে আর এদিকে বেগ দেওয়া, বেগ হচ্ছে ভি দেওয়া আছে। তাহলে প্রথম যে অংশটা আছে আমাদের ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, মানে বল প্রয়োগ করা হয়েছিল, এর জন্য ত্বরণ করছে, এর জন্য আমাদের গ্রাফটা হবে এরকম। তারপর এই 10 সেকেন্ড পরে এই যে এখানে দেখো 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর আর বল প্রয়োগ করা হয়নি, সেটা কি সমবেগে চলবে, এর জন্য আমাদেরকে এটা স্ট্রেট লাইন হবে, এই স্ট্রেট লাইনটা আছে আমাদের সমবেগের গ্রাফ। ঠিক আছে, তাই এটা যদি আমরা এভাবে না দিয়ে যদি সময় আর এদিকে অবস্থান দেই, তাহলে দেখো প্রথম অবস্থানটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, হইতে হইতে একদম কি অনেক বেশি পরিমাণ পরিবর্তন হচ্ছিল। এরপর যখন সমবেগে চলছে তখন সেটাকে স্ট্রেট লাইনে পরিবর্তন হচ্ছে। তাহলে এই গ্রাফ গুলো তোমরা আসলে ইজিলি বুঝতে পারছো। তারপর এরপর আজকের ক্লাসে লাস্ট যে ম্যাথটা আছে সেটা যদি একটু দেখা দেই। So, আমরা এখানে শেষ ম্যাথটা করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আমাদের পেইড কোর্সে আমাদের ভর্তি চলতেছে, এখানে আমি গণিত এবং হচ্ছে ফিজিক্স দুই সাবজেক্ট পড়াবো। যদি কেউ শুধুমাত্র ফিজিক্স পড়ে তার জন্য 1200, আর যদি কেউ শুধুমাত্র ম্যাথ পড়ে তার জন্য 1200, আর যদি কেউ দুইটা পড়ে ফিজিক্স এবং ম্যাথ তাহলে তার জন্য মাত্র 2000 টাকা। আচ্ছা আমরা লাস্ট ম্যাথটা করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আমাদের নতুন যে পেইড কোর্স আছে সেখানে আমাদের ভর্তি চলতেছে, এখন থেকে আমাদের প্রতিনিয়ত ব্যাচ আসতে থাকবে। তো আমাদের এখানে দুইটা ব্যাচ শুরু হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ। তো কেউ যদি শুধুমাত্র ফিজিক্স পড়তে চায় তার জন্য হচ্ছে 1200, আর যদি কেউ শুধুমাত্র ম্যাথ করতে চায় তার জন্য 1200, আর কেউ যদি দুটা করতে চায় একসাথে তাহলে মাত্র 2000 টাকা। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ফোনেও কল দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ম্যাথে ফিরি। আচ্ছা এখানে কি বলা আছে দেখো যে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার দ্রুত অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়েছে, বস্তুটির ভর কত হবে, বস্তুটা আমাদের কতটুকু ভরে সেটা আমাদের বের করতে বলতে। তাহলে এখানে কি বলছে দেখো, এই দেওয়া আছে কি স্থির বস্তু, তার মানে এখানে ইউ এর যে মানটা আছে সেটা হচ্ছে 0। তারপর টি এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 10 সেকেন্ড, আর এখানে বলছে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এস এর মান দেওয়া আছে এখানে 100 মিটার, আর এখানে এত নিউটন বল আছে, তার মানে এখানে এফ এর মানটা দেওয়া আছে হচ্ছে 20 নিউটন। তাহলে এখান থেকে বস্তুটার ভরের মান কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র যেটা জানি মেইনলি সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। আর এখান থেকে আমাদের বের করতে হবে কি এম এর মান, এম ইজ ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে এফ এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 20 নিউটন, তাহলে 20 ডিভাইডেড বাই এ। এর মান এখন আমরা পাচ্ছি না, ঠিক আছে, এর মান আমাদের কোনো উপায় নেই। তার জন্য কি করা লাগবে, এর মানটা আগে নির্ণয় করে নিতে হবে। আমাদের এখানে যেহেতু বল প্রয়োগ করা হয়েছে তার মানে এখানে এখানে সরণের মানও দেওয়া আছে। তাহলে বল যখন প্রয়োগ করা হয় তখন আমাদের সূত্রটা এস এর সূত্র হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টু এর মান যেহেতু 0 তাহলে এটা পুরোটার মান 0 হয়ে গেল, তাহলে শুধুমাত্র হাফ এটি স্কোয়ার থাকতে হবে। তাহলে এখান থেকে আমি যদি এর মান বের করি, এই টু যেদিকে গুণ হবে আর এই টি স্কোয়ার দিকে ভাগ হবে, তাহলে এজ ইকুয়াল হবে 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে এখান থেকে 2 বসাইলাম, এস এর মান হচ্ছে 100 মিটার সেটা বসালাম, আর টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এখানে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ত্বরণের মানটা হয়েছিল 2,
তাহলে এখানে আমি এই এর মানটা 2 বসাই দিলাম। তাহলে 10 ডিভাইডেড বাই 2 তার মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 10 কেজি। 20 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল হচ্ছে কি 10 কেজি। তাহলে আমাদের এখানে যে ভরটা হবে সেটা হচ্ছে কি 10 কেজি। তো আজকের ক্লাস এতটুকুই। আশা করি ভালো মতো বুঝাইতে পারছি। তো ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবা এবং তোমার ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করে দিবা। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।